ট্রান্সলেশন 17। অশোকের পিতা অশোককে লেখাপড়া শেখানোর জন্য একজন শিক্ষক নিযুক্ত করে দিলেন। এটা কী হবে বাংলাটা? অশোকের বাবা নিয়োগ করেছিলেন একজন শিক্ষক তার ছেলেকে শিক্ষা দানের জন্য। তাহলে কী হবে? অশোকস ফাদার অ্যাপয়েন্টেড এ টিউটর কী জন্য? টু গিভ এডুকেশন টু হিজ সন, অথবা আরেকভাবে লিখতে পারো অশোকস ফাদার অ্যাপয়েন্টেড এ টিউটর টু এডুকেট হিজ সন অ্যাট হোম। তাহলে কী হলো? অশোকের বাবা নিযুক্ত করেছিলেন একজন শিক্ষক তার ছেলেকে শিক্ষিত করার জন্য বাড়িতে। অশোকস ফাদার অ্যাপয়েন্টেড এ টিউটর টু গিভ এডুকেশন টু হিজ সন অ্যাট হোম, অথবা অশোকস ফাদার অ্যাপয়েন্টেড এ টিউটর টু এডুকেট হিজ সন অ্যাট হোম। কিন্তু অশোকের স্বভাব ভালো হলো না। তার মানে কি? এখানে মেন্ড কথাটা ইউজ করে, MEND, মেন্ড মানে কি? মেন্ড, MEND, মেন্ড মানে হচ্ছে কোনো কিছু পরিবর্তন করা। কিন্তু অশোকের স্বভাব চরিত্র পরিবর্তন ভালো হলো না। তার মানে কি? এটাকে প্যাসিভ ভয়েসে করে দাও, পাস্ট ইনডিফিনিট প্যাসিভ ভয়েস। তাহলে কি পরিবর্তন হলো না? অশোকের ব্যবহার। অশোকস বাট অশোকস বিহেভিয়ার ওয়াজ নট মেন্ডেড, MENDED, অথবা আরেকভাবে লিখতে পারো, এটাও খারাপ হবে না, অশোকা ডিড নট মেন্ড হিজ ওয়েজ। এটা দুভাবে লিখতে পারো, বাট অশোকস বিহেভিয়ার্স was not mended or Ashoka did not mend his ways. শিক্ষক অনেক চেষ্টা করলেন অশোককে সুশীল ও শান্ত করিতে পারলেন না। তাহলে কি? দ্য টিচার ডিড হিজ বেস্ট, মানে কি? অনেক চেষ্টা করলেন, দ্য টিচার ডিড হিজ বেস্ট, কিন্তু ব্যর্থ হলেন, বাট ফেইল্ড কি? টু মেক এ জেন্টাল অ্যান্ড ওয়েল বিহেভড বয় আউট অফ হিম। তার মানে কি? অশোকের বাবা টিচার চেষ্টা করলেন, দ্য টিচার ডিড হিজ বেস্ট, মানে প্রাণ মানে উনার যতটা চেষ্টা করে করলেন, দ্য টিচার ডিড হিজ বেস্ট, বাট ব্যর্থ হয়েছিলেন, বাট ফেল্ড কি? টু মেক এ জেন্টাল অ্যান্ড ওয়েল বিহেভড বয় আউট অফ হিম, মানে কি? অশোকের মধ্যে দিয়ে একটা ভালো ছেলেকে তৈরি করতে পারলেন না। তাহলে কী হলো? বাট ফেল্ড টু মেক এ জেন্টাল অ্যান্ড ওয়েল বিহেভড বয় আউট অফ হিম। এই জন্য অশোকের পিতা বিরক্ত হয়ে অশোককে বাড়ি থেকে দূরে কোনো এক জায়গায় পাঠিয়ে দিলেন। তাহলে কি? সেই জন্য ফর দিস রিজন অশোকাস ফাদার, অশোকের বাবা, বিং ডিসপ্লেসড, কমা দিয়ে লেখো, বিং ডিসপ্লেসড মানে অসন্তুষ্ট হইয়া, বিং ডিসপ্লেসড কমা শেষ, সেন্ট SENT হিম টু সাম প্লেস অ্যাওয়ে ফ্রম হোম। তাহলে কি? এই জন্য ফর দিস রিজন কমা অশোকাস ফাদার, অশোকের বাবা, কমা দিয়ে বিং ডিসপ্লেসড কমা শেষ, সেন্ট হিম টু সাম প্লেস, যেটা বাড়ি থেকে দূরে, মানে বাড়ি থেকে দূরে হচ্ছে অ্যাওয়ে ফ্রম হোম। ট্রান্সলেশন 18। কিছুদিন পরে অশোক আবার বাড়ি ফিরে এলেন। তাহলে কি? ফিরে আসা আফটার সাম ডেজ, মানে কিছুদিন পর, আফটার সাম ডেজ অশোকা রিটার্নড হোম। এই সময় তার পিতার মৃত্যু হলো। অ্যাট দ্যাট টাইম হিজ ফাদার ডাইড। হলো অশোক রাজা হলেন, সেটা একবার ঢুকিয়ে দাও, অ্যান্ড হি বিকেম কিং। খুব সোজা ট্রান্সলেশন। কিন্তু তার স্বভাব ভালো হলো না। কিন্তু হিজ ক্যারেক্টার ডিড নট ইমপ্রুভ। এই লাইনটা খুব সুন্দর,
পাছে কেউ অনিষ্ট করে এই আশঙ্কায় অশোক রাজা হয়ে নিজের বংশের অনেককে হত্যা করলেন। কি পাছে কেউ অনিষ্ট করে এই আশঙ্কায় অশোক রাজা হয়ে বংশের অনেককে হত্যা করলেন। এই লাইনটাকে আমরা দুভাবে করতে পারি। একটা শব্দ শুনেছ লেস্ট, তার সঙ্গে শুড ইউজ হয়, ঠিক আছে, সেইভাবে করতে পারি। লেস্ট LEST এনি ওয়ান শুড ডু হার্ম হিম। কী বললাম? লেস্ট এনি ওয়ান শুড ডু হার্ম হিম, কমা হি পুট মেনি অফ হিজ কিথ অ্যান্ড কিন, আত্মীয় স্বজন হচ্ছে কিথ অ্যান্ড কিন, কিথ অ্যান্ড কিন টু ডেথ। কখন? রাজা হয়ে, তাহলে কি আফটার অথবা অন কামিং টু দ্য পাওয়ার। তো তুমি এইভাবে লিখতে পারো, এই যে রাজা হয়ে কথাটা রাজা হওয়ার পর, তার মানে কি পাছে কেউ অনিষ্ট করে, লেস্ট এনি ওয়ান LEST লেস্ট এনি ওয়ান শুড ডু হার্ম হিম, কমা হি পুট মেনি অফ হিজ কিথ অ্যান্ড কিন টু ডেথ আফটার অথবা অন লিখতে পারো, যে কোনো একটা সেম, আফটার অথবা অন কামিং টু দ্য থ্রন। আচ্ছা, আমি আরেকভাবে এটাকে লিখতে পারি, এটাকে একটু অন্যরকমভাবে পাছেটা তুলে দিয়ে, উইথ দ্য অ্যাপ্রিহেনশন, যে কোনো একবার লিখতে পারো, উইথ দ্য অ্যাপ্রিহেনশন, অ্যাপ্রিহেনশন মানে আশঙ্কা, APPREHENSION, উইথ দ্য অ্যাপ্রিহেনশন অফ বিং হার্মড, মানে কেউ না কেউ অনিষ্ট করে, যেন প্যাসিভ করে দিলাম, বিং হার্মড, কমা হি কামিং টু দ্য থ্রোন স্টার্টেড কিলিং হিজ কিথ অ্যান্ড কিন। তাহলে কী বললাম? উইথ দ্য অ্যাপ্রিহেনশন অফ বিং হার্মড, কমা হি, আবার একটা কমা দাও, কামিং টু দ্য থ্রন, কমা স্টার্টেড কিলিং হিজ কিথ অ্যান্ড কিন। এবার ট্রান্সলেশন 19টা করাচ্ছি, এটা একটু ট্রিকি ট্রান্সলেশন। বাতাস না পেলে মানুষ কিংবা অন্য কোনো জীব বাঁচতে পারতো না। তাহলে নাইদার নর আমরা ইউজ করতে পারি, না মানুষ না অন্যান্য প্রাণী বাঁচিতে পারিত বাতাস ব্যতীত। এইভাবে আমরা লিখতে পারি, নাইদার হিউম্যান বিংস nor other animals could have survived without air. খাদ্য ও পানীয় না পেলে আমরা কয়েকদিন বাঁচতে পারি, কিন্তু বাতাস না পেলে আমরা কয়েক মিনিটও বাঁচতে পারবো না। তাহলে কি আমরা বাঁচতে পারি কিছু দিন খাদ্য এবং পানীয় জল ছাড়া। তাহলে কি আমরা উইদাউট ফুড অ্যান্ড ওয়াটার, এটা আগে নিয়ে আসি সুন্দরের জন্য, এটা বড়ও দেওয়া যায়, উইদাউট ফুড অ্যান্ড ড্রিঙ্ক, কমা উই কুড লিভ ফর এ ফিউ ডেজ, কিন্তু বাতাস ব্যতীত আমরা কয়েক মিনিটের জন্য বাঁচতে পারবো না। বাট উইদাউট এয়ার, কমা উই could not live for a few minutes. এরপর লাইনটা দেখো, বাতাস না থাকলে বৃক্ষ লতা ইত্যাদি জন্মাতে ও বাড়তে পারতো না। তার মানে কি যদি বাতাস না থাকতো, তাহলে আমরা এটাকে কন্ডিশনাল টু ইউজ করি। যেমন আমি যদি পাখি হতাম, ইফ আই ওয়ার বার্ড, ওইটা আই কুড ফ্লাই, ওই লজিকটা ইউজ করো। ইফ দেয়ার where no air, comma even the plants and creeps, ওই যে লতা পাতা, CREEPS, creeps could not sprout মানে জন্মানো and grow। আচ্ছা, কী বললাম? ক্রিপার্স কথা আছে, ইফ দেয়ার ওয়ার নো এয়ার, কমা ইভেন দ্য প্ল্যান্টস and creepers, CREEPERS, creepers could not sprout and grow।
জলের ভেতরে বাতাস আছে বলেই মাছ প্রভৃতি জলজন্তুরা বেঁচে থাকে। তাহলে কি বললাম, জলের ভিতর বাতাস আছে বলেই মাছ এবং অন্যান্য জীব জলজন্তুরা বেঁচে থাকে। আচ্ছা, এটা আমি কীভাবে লিখতে পারি? প্রেজেন্স মানে উপস্থিতি, প্রেজেন্স অফ এয়ার ইন ওয়াটার enables fish and other aquatic animals করে দাও, প্লুরাল করে দাও, অ্যানিমেলস টু সার্ভাইভ। কত সুন্দর করে লিখলাম। প্রেজেন্স মানে এটাকে আমরা সাবজেক্টটা কী করলাম, প্রেজেন্স অফ এয়ার ইন ওয়াটার, মানে এটাকে সাবজেক্ট করে দিলাম, মানে জলের মধ্যে বায়ুর উপস্থিতি, জলের মধ্যে বায়ুর উপস্থিতি সক্ষম করে মাছ এবং অন্যান্য জলজ প্রাণীকে বেঁচে থাকতে। তাহলে কি প্রেজেন্স, PRESENCE, নাউন ফর্ম, প্রেজেন্স নাউন, প্রেজেন্স অফ এয়ার ইন ওয়াটার enables, ENABLES, enables fish and other aquatic animal to survive. পরের লাইনটা, বাতাস বেগে প্রবাহিত হলে প্রদীপ নিভে যায়, এ দেখে মনে হয় বাতাস আগুনের শত্রু। আচ্ছা, একটি প্রদীপ নিভে যায় যখন জোরে বাতাস বয়। আচ্ছা, নিভে যাওয়া ইংলিশ হচ্ছে গো আউট করে দাও, ওখানে গো আউট কথাটা ইউজ করো। গো আউট হচ্ছে হাওয়াতে নিভে গেলে সেটা হচ্ছে গো আউট। আর পুট আউট যেটা হচ্ছে সেটা হচ্ছে মানে কোনো আগুন মানে কোনো কিছু সাহায্যে নির্বাপিত করলে সেটা হচ্ছে। তাহলে কী বললাম, এ ল্যাম্প গোজ আউট, এ ল্যাম্প গোজ আউট ইফ দ্য উইন্ড ব্লোজ হার্ড। খুব সুন্দর লাইন। এ ল্যাম্প গোজ আউট ইফ দ্য উইন্ড ব্লোজ হার্ড। এটা মনে করতে পারে, দিস মে লিড ওয়ান টু থিঙ্ক, দিস মে লিড ওয়ান টু থিঙ্ক দ্যাট এয়ার ইজ হোস্টাইল, হোস্টাইল মানে হচ্ছে শত্রু, হোস্টাইল টু ফায়ার। তাহলে কত সুন্দর হলো, এ ল্যাম্প গোজ আউট ইফ দ্য উইন্ড ব্লোজ হার্ড, দিস মে লিড ওয়ান টু থিঙ্ক দ্যাট এয়ার ইজ হোস্টাইল টু ফায়ার। কিন্তু বাস্তবিক তা নয়। ইনডিড, আমরা এটাকে লিখতে পারি বাস্তবিক ইংলিশে ইনডিড, INDED, ইনডিড, কমা ইট ইজ আনট্রু। বাতাস না থাকলে আগুনও জ্বলতো না। আমরা ওইটাকে বলতে পারি আবার সেই কন্ডিশনাল টু ইউজ করতে পারি। ইফ আই ওয়ার বার্ড আই কুড ফ্লাই, ইফ দেয়ার ওয়ার নো এয়ার দ্য ফায়ার, কমা itself would, কমা দরকার নেই, দ্য ফায়ার itself would not burn। তাহলে কি, ইফ দেয়ার ওয়ার নো এয়ার, কমা দ্য ফায়ার itself would not burn। এ পয়েন্টটা, জ্বলন্ত প্রদীপকে যদি এমনভাবে ঢেকে রাখো যাতে এক ফোঁটাও একটুও বাতাস ভেতরে না যায়, তাহলে ওটি নিভে যাবে। তাই বললাম জ্বলন্ত প্রদীপ মানে কি, বার্নিং ল্যাম্প। তাহলে যদি ইফ এ বার্নিং ল্যাম্প ইজ সো কভার্ড, সো অ্যাজ টু ইউজ করছি, ইজ সো কভার্ড মানে এমনভাবে ঢাকা হয়, ইজ সো কভার্ড অ্যাজ টু, যাতে কিপ আউট দ্য এয়ার মানে কি, যাতে বাতাসটাকে বাইরে রাখা যায়, মানে বাইরে রাখা যায় মানে ভাতের ভিতরে প্রবেশ করবে না। ইফ এ বার্নিং ল্যাম্প, বার্নিং মানে জ্বলন্ত, ইফ এ বার্নিং ল্যাম্প ইজ সো কভার্ড অ্যাজ টু কিপ আউট মানে দূরে রাখা, দ্য এয়ার, ইট উড গো আউট ইন নো টাইম। মানে ইট উড মানে ওই যে জ্বলন্ত প্রদীপটা যেটা বলছি, ইট উড গো আউট ইন নো টাইম, ইন নো টাইম মানে হচ্ছে তৎক্ষণাৎ। আজকে ঠিক আছে, আজকে 3টে ট্রান্সলেশন থাক, পরের ভিডিওতে আমি আরও 3টে ট্রান্সলেশন নিয়ে আসবো। চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।